প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি ভালো আছো। আজ তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে আলোচনা করব। সমাস অর্থ সংক্ষেপণ। সমাস অর্থ হলো সংক্ষেপণ। পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। পরস্পর অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদে দুইটি পদও থাকতে পারে, আবার দুই অধিক পদও থাকতে পারে। যেমন রাত ও দিন, রাত দিন, এটা একটা সমাস, দ্বন্দ্ব সমাস। এখানে এই দুইটা রাত ও দিন, রাত দিন, এই রাত ও দিন এটা মিলে একত্রিত হলো, সমস্ত পদ হলো রাত দিন। আর সমাস প্রধানত প্রকার, প্রধানত 6 প্রকার, 6টা। দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মদ্বারক সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রী সমাস। তারপর সমাস বুঝতে হলে প্রথমে পূর্বপদ কোনটা, যেমন পূর্বপদ রাত, পরপদ হলো দিন, আর দেশ বাক্য বা বিগ্রহ বাক্য হলো রাত ও দিন, আর সমস্ত পদ হলো রাত দিন। এটুকু খেয়াল রাখতে হবে। তোমাদেরকে আজ আমি দ্বন্দ্ব সমাস চিনার কতগুলো নিয়ম বা উপায়, কিভাবে দ্বন্দ্ব সমাস চিনতে হবে বা দ্বন্দ্ব সমাস কিভাবে বুঝতে হবে, কতগুলো কৌশল আছে বা কতগুলো নিয়ম জানলে তোমরা তাড়াতাড়ি দ্বন্দ্ব সমাস সম্পর্কে জানতে পারো। যেমন দ্বন্দ্ব সমাস হলো, দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ দুইটা সমান প্রাধান্য থাকে। যেমন রাত ও দিন, এখানে রাত ও দিন, রাত দিন, এই পূর্বপদ রাত ও দিন, পূর্বপদ রাতের যেমন প্রাধান্য আছে, দিনেরও তেমনি প্রাধান্য আছে। তাহলে এই দুইটা একত্রে মিলে রাত দিন হয়। এখানে দ্বন্দ্ব সমাস চিনার, যেমন স্ত্রীবাচক শব্দগুলো প্রথমে থাকে। চেনার একটা কৌশল, স্ত্রীবাচক শব্দগুলো প্রথমে থাকে। যেমন মা ও বাবা, মা বাবা, এই মা হলো স্ত্রীবাচক শব্দ। আবার অব্যয়সূচক শব্দগুলো থাকে, যেমন ও এবং অতএব, এই অব্যয়সূচক শব্দগুলো দ্বন্দ্ব সমাসের মধ্যে থাকে। যেমন আমি, তুমি, ও, সে, আমরা। এই ওটা ও হলো অব্যয়সূচক শব্দ। এই অব্যয়সূচক শব্দ থাকলেই বোঝা যাবে যে এটা দ্বন্দ্ব সমাস। তারপর সমার্থক শব্দ আছে, সমার্থক দ্বন্দ্ব আছে, মিলনার্থক দ্বন্দ্ব আছে, বিরুদ্ধার্থক দ্বন্দ্ব আছে। এগুলো আছে। যেমন সমার্থক দ্বন্দ্ব কাগজ ও পত্র, কাগজপত্র। বিরুদ্ধার্থক দ্বন্দ্ব যেমন ডা ও কুমড়া, ডা কুমড়া, আকাশ ও পাতাল, আকাশ পাতাল, এইগুলো। এবার দ্বন্দ্ব সমাস কিভাবে চিনতে হবে? পূর্বপদ এবং পরপদে সমান গুরুত্ব থাকে। আবার অব্যয়সূচক শব্দগুলো থাকবে এবং স্ত্রীবাচক শব্দগুলো থাকবে, এগুলো দ্বন্দ্ব সমাসে থাকবে। আবার যেমন বিপরীতার্থ, আয় ও ব্যয়, আয় ব্যয় ইত্যাদি থাকবে। এখন তোমাদেরকে তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস সম্পর্কে আমি আশা করি তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছ। এবার আমি তৎপুরুষ সম্পর্কে আলোচনা করব। তৎপুরুষ সমাস সম্পর্কে আলোচনার আগে তোমাদেরকে বিভক্তি সম্পর্কে একটা ধারণা থাকতে হবে। তৎপুরুষ সমাস হলো পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সকল সমাসগুলো, যে সমাস হয়, ওইটা হলো তৎপুরুষ সমাস। বিভক্তি পূর্বপদে বিভক্তি লোপ পাবে। যেমন পূর্বপদের বিভক্তি লোপ পাবে। যেমন বিলাত থেকে ফেরত, বিলাত ফেরত। তারপর মন দিয়ে গড়া, মন গড়া,
রাজার পুত্র, রাজপুত্র ইত্যাদি। পূর্বপদে দেবকে দত্ত, দেবদত্ত ইত্যাদি। পূর্বপদের বিভক্তি লোপ পেয়েছে। তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস প্রধানত 6 প্রকার: দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী। দ্বিতীয় তৎপুরুষ, দ্বিতীয় বিভক্তি লোপে হবে। যেমন কে, দ্বিতীয় বিভক্তি হলো কে, রে। আর তৃতীয়া হলো দ্বারা দেওয়ার প্রতীক, চতুর্থী হলো কে রে, পঞ্চমী হলো ঋতিকে, ষষ্ঠী হলো র এর, এবং সপ্তমী হলো এ অতে। অর্থাৎ তৎপুরুষ সমাসে এই বিভক্তিগুলো লোপ পাবে। যেমন দ্বিতীয় বিভক্তি, যেমন দেবকে দত্ত, দেবদত্ত। দ্বিতীয় বিভক্তিতে এই কে লোপ পেয়েছে। তৃতীয় বিভক্তি তোমাদের যেমন দ্বারা দিয়া প্রত্যেক। তৃতীয় বিভক্তি যেমন মন দিয়ে গড়া, দিয়ে, এই দিটা লোপ পেয়ে মন গড়া হয়েছে। আবার চতুর্থী বিভক্তি যেমন গুরুকে ভক্তি, গুরু ভক্তি। চতুর্থী তৎপুরুষ সমাসে গুরুকে ভক্তি, গুরু ভক্তি। এখানে কে লোপ পেয়েছে, কে লোপ পেয়ে গুরু ভক্তি সমস্ত পদ হয়েছে। পঞ্চমী বিভক্তি বিলাত থেকে ফেরত। এই পঞ্চমী বিভক্তির লোপ পেয়ে পঞ্চমী তৎপুরুষ হয়েছে। যেমন ঠিকেটা উঠে গেছে, লোপ পেয়ে গেছে। আর ষষ্ঠী তৎপুরুষ হলো যেমন রাজার পুত্র, রাজপুত্র ইত্যাদি। এবার আমি তোমাদেরকে যে প্রথম থেকে দ্বন্দ্ব সমাস চেনার উপায়গুলো নিশ্চয়ই তোমাদের মনে আছে। দ্বন্দ্ব সমাসের আবার তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ সমান গুরুত্ব পাবে। সমান গুরুত্ব পেয়ে কি হবে, সমস্ত পদ গঠিত হবে। যেমন দা ও কুমড়া, দা কুমড়া। রাত ও দিন, রাত দিন। আকাশ ও পাতাল, আকাশ পাতাল। এই দ্বন্দ্ব সমাসের প্রথমে যেমন যদি স্ত্রীবাচক শব্দ থাকে, যেমন মা ও বাবা, মা বাবা, আমরা বুঝতে পারবো যে এটা দ্বন্দ্ব সমাস। বিশেষত অনেক ক্ষেত্রেই স্ত্রীবাচক শব্দগুলো থাকে, মা ও বাবা, মা বাবা, তাহলে বোঝা যাবে এটা দ্বন্দ্ব সমাস। আবার পূর্বপদ এবং পরপদ এ দুটার মধ্যে অব্যয়সূচক শব্দগুলো থাকে, যেমন ও এবং অতে, যেহেতু এই শব্দগুলো সাধারণত দ্বন্দ্ব সমাসে থাকে। আবার দ্বন্দ্ব সমাসের মধ্যে যেমন অব্যয়সূচক শব্দ ও, এই ওটা উঠে যাবে, এবং পূর্বপদ এবং সমস্ত পদের মধ্যে যেমন রাতুদ্দিন, এই সমস্ত পদের মধ্যে একটা হাইফেন থাকবে। হাইফেনটা থাকলে বোঝা যাবে যে এটা দ্বন্দ্ব সমাস। তারপর আরো অনেক আছে, শব্দ আছে, যেমন মিলনার্থক দ্বন্দ্ব আছে, সমার্থক দ্বন্দ্ব আছে, বিরুদ্ধার্থক দ্বন্দ্ব আছে। এই ধরনের কিছু শব্দ আছে যেগুলো তোমরা মনে রাখবা সমাস নির্ণয় করার সময়, তাহলে তোমরা তাড়াতাড়ি বুঝতে পারবা যে এটা দ্বন্দ্ব সমাস। আর বহুব্রীহি সমাস, পূর্বপদ এবং পরপদ কোনোটার প্রাধান্য না বুঝে নতুন একটা সমস্ত পদ গঠিত হয়, এরকম থাকলে বোঝা যাবে এটা বহুব্রীহি সমাস। যেমন গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। এখানে পূর্বপদ পরপদ অর্থাৎ বেশ বাক্য বা বিগ্রহ বাক্যটা থাকবে একটু দ্বন্দ্ব সমাসের চেয়ে একটু ব্যতিক্রম। অর্থাৎ দ্বন্দ্ব সমাসে যেমন পূর্বপদ আর পরপদ দুটার প্রাধান্য থাকে, বহুব্রীহি সমাসে কিন্তু পূর্বপদ এবং পরপদ দুটার সমান গুরুত্ব থাকে না। নতুন আরেকটা শব্দ কি, সমস্ত পদে নতুন আরেকটা শব্দ হয়, অর্থাৎ সবগুলো মিলে একটা শব্দ হয়। যেমন গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ, এটা হলো বহুব্রীহি সমাস। অর্থাৎ সবগুলো বেশ বাক্য, পূর্বপদ এবং পরপদ কোনোটার প্রাধান্য নাই, সমস্ত পদ নতুন আরেকটা শব্দ হয়েছে। যেমন হাতাহাতি, আমি বহুব্রীহি সমাসের কতগুলো উদাহরণ দিচ্ছি। যেমন বেতের বহুব্রীহি, যেমন হাতাহাতি, হাতে হাতে যে যুদ্ধ করেন, চুলে চুলে যুদ্ধ, চুলাচুলি, কানে কানে যে কথা বলে কানাকানি, এইগুলো হলো বেতিহার বহুব্রীহি সমাস। এবার আমি তোমাদেরকে তৎপুরুষ সমাস বোঝার বা চেনার যে কিছু কৌশল আছে, নিয়ম আছে, এগুলো তোমাদের বলে দিচ্ছি।
তৎপুরুষ সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পাবে। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় ওইটি হলো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস যেমন তৎপুরুষ সমাসে দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ, সপ্তমী তৎপুরুষ। এখানে দ্বিতীয় তৎপুরুষ কে, দ্বিতীয় বিভক্তি কে, তৃতীয় তৎপুরুষ দ্বারা দিয়া প্রত্যয়, চতুর্থী তৎপুরুষ হবে কে রে, চতুর্থী বিভক্তি দিয়ে, আর পঞ্চমী তৎপুরুষ সমাস হইতে থেকেছে পঞ্চমী বিভক্তি দিয়ে, আর ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে ষষ্ঠী বিভক্তি দিয়ে। যেমন র এ, এটা হলো ষষ্ঠী তৎপুরুষ, যেমন রাজার পুত্র, রাজপুত্রের ইত্যাদি। এবার তোমাদেরকে এই বহুব্রী তৎপুরুষ সমাসের যে নিয়মগুলো, তৎপুরুষ সমাসের বিভক্তিগুলো লোপ পাবে। যেমন দ্বিতীয় তৎপুরুষে তোমার দ্বিতীয় বিভক্তি লোপ পাবে, তৃতীয় তৎপুরুষে তৃতীয় বিভক্তি লোপ পাবে, চতুর্থী তৎপুরুষে চতুর্থী বিভক্তি লোপ পাবে, পঞ্চমী তৎপুরুষ সমাসে পঞ্চমী বিভক্তি লোপ পাবে, এবং ষষ্ঠী তৎপুরুষ সমাসে ষষ্ঠী বিভক্তি লোপ পাবে, সপ্তমীতে সপ্তমী বিভক্তি লোপ পাবে। তাহলে তৎপুরুষ সমাসটা আসলে সমাসটা অনেকে মনে করে যে একটু কঠিন, আসলে সহজ। একটু চিন্তা করে পড়লেই বুঝলেই সমাসটা সুন্দর করে তোমরা নির্ণয় করতে পারবে। তাহলে প্রথমে যে সমাসের আমি সমাস অর্থ হলো, প্রথমে যে সংজ্ঞাটা নিরূপণ করেছিলাম, সমাস কথাটার অর্থ হলো সংক্ষেপণ এবং দুই বা ততোধিক শব্দের, দুই বা ততোধিক পদে এক পদে পরিণত হকে সমাস বলে।